আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৩৫-৩৬। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে। সহসাই ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভ দুচোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মেঘের হাতে গায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে এ ক্রন্দন শব্দহীন। আবির ভুরু কুঁচকে নিজের ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, আমায় না জানালে কি তোর শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলাসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভ দু চোখে। এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র। কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কুলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চড়ক গাছ। এক মুহূর্তেই কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের প্রাণে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, এখনো কি জ্বলতেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল, কথা বললে কেন কথা শুনিস না? তেলটা যদি আরেকটু বেশি পড়তো তখন কি হতো বলতো? মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথা মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শোনেনি সে। মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতে চোখ নামিয়ে শুধালো, রাতে খেয়েছিস? মেঘ আস্তে করে বলল, না। আবিরের মেজাজ খারাপ হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে, তার উপর থেকে আবির ভাইয়ের প্রতি অপেক্ষাতে আছে। এই কথা আবির ভাইকে কিভাবে বলবে সে? মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আসছি আমি। কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাই কি খাইয়ে দেবেন? এসব ভেবে অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘোরে প্রথমবার মেঘকে আবির ভাই খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সেই অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটাতে পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও 100 বার প্রশ্ন করে ফেলেছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এই আচরণ কি মেঘের প্রতি বোনের ভালোবাসা, নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে মন। মনে পড়ে যাচ্ছে ফুপিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে। 3 দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোস্কা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি। তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনো ভর্তি হয়নি। বন্যার মেঘের নতুন 3জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর 2জন ছেলে বন্ধুও হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশেপাশে দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতে মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, দেখে চলতে পারো না? কোন ইয়ার? বন্যা আস্তে করে বলে, প্রথম বর্ষ। ছেলেটা বিরক্ত স্বরে বলে, ওহ, বলেই চলে যায়। বন্যার মেঘ দুজনে আহাম্মকের মতো চেয়ে থাকে।
ছেলের হাবভাব দেখে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন দুই বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘার বন্যার সঙ্গে কথা বলতে আসছে। প্রথম দিনে দুষ্টুমির জন্য প্রতিদিন কম করে হলেও 10 বার করে মাফ চাই। বন্যার মেঘকে এখন আপু বলে ডাকে। সেই মিনহাজের সাথে ভর্তি হওয়ার দিন থেকে তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিনহাজের মাধ্যমে বন্যার মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ শুক্রবার। বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টুমি দেখছে। দুপুরের পর পর আবিরের বড় মামা আসছেন। ওনার বড় মেয়ে মায়েশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি এখন যেতে পারবো না। আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাব, ইনশাআল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকাতে আবির বলে উঠল, বড় মামা, আমায় যেতে বলো না প্লিজ। আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই। তবুও আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মায়েশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক, তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ ঠিক দিও। বাকিটা তোমাদের ইচ্ছা। এই বলে আবির চলে গেছে। আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে। তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এই জন্য আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝিতে দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। আলী আহমদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোর কি কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আলী আহমদ খান বললেন, তোকে রাজশাহীতে যেতে হবে। আবির ভাই রাজশাহীতে যাবে শুনে মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবির ভাইকে রাজশাহীতে যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির এবার বেসিনের দিকে দেখে পরক্ষণে মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন, আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়া সহ আরো 3-4টা ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ছাদে যাব, চাবিটা কি দেওয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। রুমে ঢুকতে রাকিব বলে উঠল, বাহ আবির বাহ, এখন থেকেই বউকে। এতটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, মুখটা বন্ধ রাখ, ও বাইরে আছে, শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল, ও। আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে চলে আসবি। মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করল, আবার কি হলো? মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো। ধীর স্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়াও আরো কয়েকজন আছে। সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব নে। যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, এখন এই অবস্থা আবির? আবির বিরক্তির স্বরে বলল, কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টার স্বরে বলল, ওগো, হ্যাঁ গো, জান, কলিজা ফুসফুস, ময়নাটিয়া, টুনটুনি পাখি, কত কিছুই আছে। শিশির বলে উঠল, ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর। আমরা তোর প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই।
আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল, যদি পারতাম সেই কবে ওকে আমার রানী বানিয়ে ফেলতাম। পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে। তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল। তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল, আমায় যেতে হবে। মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো, তোর ইকবাল চাচুকে পাঠালেই হয়। এমনিতেও উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল, উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান। ওনার রাজশাহী যাওয়া বারণ। কেন? লিমন প্রশ্ন করল। আবির বলা শুরু করল, অনেক বছর আগের ঘটনা। যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যে বাসাতে থাকতেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবেন। সেই যে রাজশাহী থেকে আশায় বাসায় আসছিল আব্বু আর চাচ্চুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি। বিয়ে তো করতেই পারেননি, রাজশাহী পর্যন্ত যেতে পারেন না। জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করে আনিয়েছেন। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চু করেন। এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কি হবে রে আবির? আবির মুচকি হেসে উত্তর দিল, সিদ্ধান্ত কবেই নিয়ে নিয়েছি। মেঘকে পেলে বাঁচবো, আর না হয়। রাসেল প্রশ্ন করল, তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারেন। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখ পড়ল, মেঘ টেবিলের ওপরে মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দেবে তা না। মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই বেটাটা কিছুই জানে না। মেঘের বৃহৎ অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে কান্না করছিস, একটু পরে তোর মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখের অন্ধকার দেখিস, তখন সবাই তোকে কানা বলবে। তানভীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে, আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল, কফি। আবির মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্য থামবি না। রেডি? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটো টেবিলের উপরে রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে। নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে, এটা অনুভব করতে মেঘের হৃৎপিণ্ড দিকবিদিক ছুটাছুটি করছে। আবিরের প্রতি অষ্টাদশীর এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো।
মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল। এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোরই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে দু চুমুক দিতে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজেকে এত উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ থেকে আরো বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যে প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করলেও থাকতে পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপির কথা মনে পড়ে যায়। ফুপির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপুর ফোন দিয়েই ফুপির সাথে কথা হয়েছে। ফুপির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয়, এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? আব্বু বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? উনাদের কলিজা কি একটা বারের জন্য কেঁপে ওঠে না? তানভীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটা করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে, তাহলে আব্বু বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চয়ই এমন আচরণই করবে। এইসব ভেবেই মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপির সঙ্গে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শুধালো, ফুপি কি আমাদের বাসায় আসবেন না? ফুপির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই 1 মাসেই এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপি 28 বছর যাবৎ এই কষ্ট সহ্য করে বেঁচে আছেন। ফুপি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না করিস, তখন তো ফুপি আরো বেশি ভেঙে পড়বেন। নিজেকে আগে শক্ত কর। ফুপির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। একটু থেমে আবার বলল, ফুপির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আবির আরো কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো। তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমে ব্যাগ গুছাচ্ছিল। হঠাৎ তানভীর দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ, বল। বনুর ইদানিং মিনহাজ আর তামিম নামের দুটো ছেলের সঙ্গে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানভীর পুনরায় বলল, আমি ওই ছেলে দুটার খোঁজ দিয়েছি। তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি। আবির এখনো নিশ্চুপ। সে ব্যাগ গোছানোতে ব্যস্ত। তানভীর আবারও বলল, ভাইয়া, আমি কি ওনাদের ওয়ার্নিং দিব? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু তুই এখন যা। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, তুই কি একই বিষয়ে কথা বলতে ফোন দিছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি? আবির বিরক্ত স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে। শুধু তুই বল ওয়ার্নিং দেব কিনা। বিষয়টা আমি বা তানভীরই সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন তুই? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ হওয়ার আগে আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না কেন? আমি মেঘকে চাই। আমৃত্যু আমি ওকেই চাইবো।
মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারণ নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না। মেঘকেও তো বুঝতে হবে ওর সামনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা। এই আবির কি মাহাদিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা, এটা তাকে বুঝতেই হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সবকিছু থেকে ওকে আটকে রাখবো। এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ। সবকিছুর ভিড়ে ওর মন যদি আমার খোঁজ নেয়, তবেই না আমায় ভালোবাসার পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামির পরিণাম খুব ভয়ানক হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই শুধু একবার বল। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলা শুরু করলো, জীবনটাতে এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণাম আর কি বা বাকি আছে। তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজাটা কেঁপে ওঠে। মনে হয় আমার হৃৎপিণ্ডটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবনটা আমি চাইনি রাকিব, ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি। তবে কেন আমার সাথে এমনটা হলো? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, থাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গেছে 3 দিন হলো। আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন। মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে। ততদিনে মিম আর আদির পরীক্ষা শেষ হয়ে যাবে। মিম আর আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে টিভি দেখে আর দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল। মালিহা খান মেঘের পাশে সোফাতে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভি থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, কোন ভাই? মালিহা খান ভনিতা ছাড়াই বলল, আবিরের সাথে কি আজকে তোর কথা হয়েছে? মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছে। মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, তোরা ভাই বোনেরা এমন কেন? আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নাই। আর তোরা এখনই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে দিয়ে দিলে তো শ্বশুর বাড়ি থেকে জীবনেও তোদের ভাই খোঁজ খবর নিবে না। বিয়ের কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোনদের ছেড়ে চলে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলে মেঘের রাগ উঠে যেত। এখন সবার সাথে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে? আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারে না সে। মালিহা খান আদেশের স্বরে বললেন, আবিরকে একটা কল দে তো। আমি সকাল 11টায় কল দিলাম, বিকেলেও দিলাম, কিন্তু তোর ভাই তো কল ধরছে না। কল দিয়ে দেখ তো ধরে কিনা। মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নম্বরে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরে রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল। আবির তি বলতেই মালিহা খান বলে উঠলেন, সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকেলেও কল দিলাম। আবির বিস্ময় সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলে, আম্মু? মালিহা খান পুনরায় বললেন, কোথায় আছিস? আবির ঢোক গিলে তপ্ত স্বরে বলল, ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম, মাত্রই রুমে আসছি। আবিরের আম্মু মুখ গোমরা করে বললেন, ফোন যে রেখে গেছিলি সেটা জানানোর দরকার ছিল না? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না। তুমি কখন আসছো সেটা বলো। আসছি দুপুরের পরে। মায়েশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শুন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও 100 বার করে বলে দিয়েছে যেন তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে? তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কবে আসবো এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা। মেঘ কোথায়? এখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিহা খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেওয়ায় মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস? মেঘ ভয়ে ভয়ে শুধালো, কি?
তুই যে আম্মুর কাছে হুট করেই ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবেই কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম? কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপরে দিবি। মনে থাকবে? হ্যাঁ। আগেও কি কল দিছিলি? মেঘ আস্তে করে বলল, না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তোর তো ঈদ লেগে যায়। নিজের মতো করে চলতে পারিস, সবকিছু করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্রই আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল গুটিয়ে অত্যন্ত পুরু কণ্ঠে বলল, খুব ভালো। আমার মাথা ব্যথা করছে, রাখছি। মেঘ আর কিছুই বলতে পারল না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশীর মন খারাপ করতে চেয়েও করতে পারল না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নাম্বার। অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শোয়া থেকে উঠে বসেছে। আবির ফোন রিসিভ করেই বলল, সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য। মেঘের অক্ষি যুগল কোটর ছেড়ে বাইরে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে? এটাও কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে শুধালো, আপনার মাথা ব্যথা কি কমেছে? আবির ঠাট্টার স্বরে বলল, যদি বলি কমেছে, তাহলে কি কথা বলবি না? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, বলবো। আবির মৃদু হেসে বলল, তার মানে কথা বলতে ফোন দিয়েছিস? মেঘ আমতা আমতা করে উত্তর দিল, না। আবির ভুরু কুঁচকে প্রশ্ন করল, তাহলে ফোন কেন দিছিস? মেঘ মন খারাপ করে বলল, জানি না। আবির সশব্দে হেসে বলে, হায় আল্লাহ, এত কনফিউজড। হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, চিন্তা করিস না। খাবার খেয়ে ওষুধ খাইছিলাম, এখন মাথা ব্যথা কমছে। তুই কি করিস? আমি বসে আছি। খাইছিস? হ্যাঁ। ক্লাসে গেছিলি? জি। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আবির ভাই? সেই সুপরিচিত কণ্ঠে আবির বলে, হুম। মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করলো। তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করল, আপনি বাসায় আসবেন কবে? আবির নিজের চুল ঠিক করতে করতে বলল, বাসার কেউ তো আমার কথা মনে করেই না, তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথায় মেঘের অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল, আচ্ছা, সাবধানে থাকবেন। দোয়া করি ভালো থাকুন, রাখছি। মেঘ উচ্চস্বরে বলে উঠল, এই ওয়েট। মেঘ মৃদু হেসে শুধালো, কিছু বলবেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, কাজ শেষ করতে পারলে পরশু চলে আসব, ইনশাল্লাহ। মেঘ ভাব নিয়ে প্রশ্ন করল, কেন, ওইখানে থাকবেন না? আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, সেটা সময় বলে দেবে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আমি মজা করছিলাম, সাবধানে থাকবেন, এখন রাখছি। হ্যাঁ, তুইও সাবধানে থাকিস। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতে আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে? এটা আবির ভাইকে না দেখলে মেঘ বিশ্বাসই করতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথাই অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে। এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এতগুলো ছবি দেখলো, কিন্তু একটা ছবিতেও হাসির ছিটে ফোঁটা নেই। অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয়। মেঘের মাঝে মধ্যে মনে হয়, ফুপির মতো আমার জীবনটাও যদি এমন হয়। পরক্ষণেই ভাবে, ফুফার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবেন আমায়? আজ সেই কাঙ্ক্ষিত দিন। আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে বেলকনিতে অপেক্ষা করছে। অথচ আবির ভাই ফেরার কোনো নামগন্ধই নেই। বারবার ফোন হাতে নিচ্ছে, কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মিম রুমে আসছে। মিম বলল, আপু কি করো? মেঘ বেলকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, এমনি দাঁড়াইছিলাম। তোর হাতে ওইটা কি? মিম বলল, আপু জানো, আমার এক বান্ধবী এটা দিয়েছে। সুন্দর না? মেঘ হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখল। মেঘ বলল, অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে? মিম বলল, না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না আমরাও শিখি। তোর শিখতে হবে না, সামনে তোর পরীক্ষা। আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দেবনে। আপু সত্যি? মেঘ একগাল হেসে উত্তর দিল,
সত্যি 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 খুশি? মিম মেঘকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। মিম মেঘের রুম থেকে বের হতে আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করল, ভাইয়া কেমন আছেন? ভাইয়া শব্দ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে আসছি, যা। মিম চলে গেল। মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইনটা দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুবার ভুরু নাচালো। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। আবির মেঘকে অপাদমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে ওটা কি? মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো, তো এটা তোর কাছে কেন? মেঘ আস্তে করে বলল, আমি হ্যান্ড প্রিন্টিং শিখব। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো, কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল, অনলাইনে। কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস, যা যা লাগে বলিস আমায়, এনে দিবনে। পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। দুদিন পর আবিরের মামাতো বোন মায়েশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন। বাসায় এসেও সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছেন। তানভীর পিছন থেকে ডাকলো, ভাইয়া। আবির পিছনে না তাকিয়ে উত্তর দিল, এদিকে আয়। তানভীর আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকেই বলা ছিল, এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। আবির বলল, তুই বিয়েতে যাবি না? তানভীর বলল, আমি কিভাবে যাব বলো? সামনে সভাপতি নির্বাচন। এই অবস্থায় আমার পক্ষে ৩-৪ দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু। কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত ২ বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাইছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ। মালা ফোন কিনেছে ভালো কথা, আম্মু আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবার ভালোভাবে কথা বলেছি। সম্পর্কে মামাতো বোন, আমিও ওইভাবেই কথা বলছি। এরপর থেকে প্রায়ই কল দেয়। কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি। আমি মামা মামির সাথে কথা বলি, আর ওই মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে। যখন তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা সব কথা বলে। ধমক দিলে মামা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা মামিকে তো কিছু বলতে পারি না। না পারছিলাম নাম্বার ব্লক করতে, না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায়, এই চিন্তাই ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলনি। অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতে আমার অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তির স্বরে জানালো, বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড়টা দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত আমি স্বইচ্ছায় কোনো মেয়েকে ছুঁতে চাই না বলে ওই মেয়ে এখনো আমার কাছে থাপ্পড় খায়নি। এখন কি করবা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার বোন হয়। তানভীর ভীত স্বরে বলে, ভাইয়া তোমার রাগটা কন্ট্রোলে রাখো প্লিজ। বনুরে মালার থেকে দূরে দূরে রাখো, আর পারলে বনুরে একটু সময় দিও। ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তী পার্ট পাওয়ার জন্য। না হলে কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব, বুঝছো? আবার ১০-১২ দিনের বিরতি নিব কিন্তু তখন। তাড়াতাড়ি ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এইটা কিন্তু আমি মজা করলাম, অজ্ঞান হওয়ার কিছু নাই। তখন কিন্তু আমি বেড়াতে গেছিলাম, প্লাস গেস্টের বাসায় বেড়াতে যাই আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। ওই জন্যই মনে করো তোমাদের সামনে ১০-১২ দিন ভিডিও দিতে পারি নাই। যাই হোক, সবকিছুর জন্য সরি। কিন্তু ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো, এবং তাড়াতাড়ি যেন এই উপন্যাসটা শেষ করতে পারি সেই দোয়া করো। আল্লাহ হাফেজ।